Good morning, all of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. সহজ সরল সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শিখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ইনফিনিটিভসের আর দুটো টাইপ সম্বন্ধে আলোচনা করব। এর আগের দিন আমরা দেখেছিলাম টু বা ফুল ইনফিনিটিভস। এটার সম্বন্ধে ইন ডিটেল আমরা আলোচনা করেছি আগের দিন। আজ আমরা ইনফিনিটিভসের আর দুটো টাইপ, দিস ওয়াজ ওয়ান, নাম্বার টু ইজ বেয়ার ইনফিনিটিভ অ্যান্ড নাম্বার থ্রি ইজ স্প্লিট ইনফিনিটিভ। সো টুডে we are going to discuss with bare infinitive first and then split infinitive. তো আজকে আমরা দেখি bare infinitive কাকে বলে। bare infinitive দেখো, bare মানে তোমরা জানো খালি হাত, bare handed, মানে হাতে কিছু নেই, খালি রয়েছে, তখন আমরা bare handed বলি। তো ঠিক তেমনি বেয়ার ইনফিনিটিভ মানে একটা খালি ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভটা ঠিক পূর্ণ নয়। যেমন আমরা টু ইনফিনিটিভে আমরা কি শিখেছিলাম? টু চুজ, টু ক্লেম, টু ডিসাইড, তাই না? আমরা প্রথমে একটা টু বসেছিল, তারপরে টু ক্লেম, টু ডিসাইড, ওকে, টু থিঙ্ক, রাইট, টু গো। এইভাবে যে ভার্বের বেস ফর্ম যেগুলো ছিল V1, এর আগে আমরা একটা টু বসিয়ে আমরা টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ বানিয়েছিলাম। টু ইনফিনিটিভ স্ট্রাকচার অফ দ্য ভার্বস, এই যে ইনফিনিটিভ স্ট্রাকচার অফ দিস ভার্ব, যে টু তারপরে V1, এখান থেকে টু যদি আমরা তুলে দিই উইদাউট টু, দ্যাট ইজ নোন অ্যাজ বেয়ার ইনফিনিটিভ। টু ক্লেমের বদলে আমরা যদি লিখি শুধু ক্লেম, শুধু ডিসাইড, মানে টুগুলো সব কাটা, এগুলো থাকছে না। ক্লেম, ডিসাইড, থিঙ্ক, এইভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব। দেন দিস ইজ নোন অ্যাজ বেয়ার ইনফিনিটিভ। দেয়ার ইনফিনিটিভ, দেয়ার ভার্ব অফ দি ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম এটা উইদাউট টু। মোস্ট ইনফিনিটিভ স্ট্রাকচার্স begin with টু, বাট সামটাইমস দ্য টু ইজ omitted, টু দিয়ে তুলে দেয়া হয়। দিস ইজ নোন অ্যাজ বেয়ার ইনফিনিটিভ। এই যে বেয়ার ইনফিনিটিভ, যেমন ক্লেম, ডিসাইড, থিঙ্ক, গো, এগুলো আমি লিখলাম উইদাউট টু। এগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব, কোনটা ব্যবহারের কি নিয়ম, সেটা সম্বন্ধে এবারে আমরা আলোচনা করি। দ্যাট ইজ দ্য ইউজেস অফ বেয়ার ইনফিনিটিভ। দেখো, বেয়ার ইনফিনিটিভস আর ইউজড আফটার দি মোডাল ভার্বস। এবারে after auxiliary modal verbs, a bare infinitive uses number one আমরা শিখব after auxiliary modal verbs। এবার দেখো, modal ভার্বটা তোমরা জানো না, বিকজ I have not taught you so far। এটা আমাদের আরেকটা ব্রাঞ্চ। আমরা যে মেইন ভার্বের সাইডটা করছি, আর একটা অক্সিলিয়ারি অবলিক হেল্পিং ভার্ব, যে ভার্বের আরেকটা সাইড, তার নিচে আসছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব কোনগুলো জানো? এই মোডাল ভার্ব হচ্ছে ধরো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, should, must, need, dare, এই যে শব্দগুলো, এই ভার্বগুলোকে বলা হয় অক্সিলিয়ারি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে যে ভার্বটা আসে, দ্যাট উইল বি দ্য বেয়ার ইনফিনিটিভ। সো আফটার মোডাল ভার্ব উইল ইউজ বেয়ার ইনফিনিটিভ। সো modal verb, then there will be bare
infinitive. So let us see some examples যাতে আমরা বুঝতে পারবো যে মোডাল ভার্বের পরে কিভাবে বেয়ার ইনফিনিটিভকে ইউজ করা যায়। যেমন আমি যদি বলি I might go for a swim if it does not rain. I might go for a swim if it does not rain. I might go for a swim. আমি সাঁতার কাটতে যেতে পারি if it does not rain, যদি বৃষ্টি না হয়। এইবারে দেখো এই মাইটটা একটি মডাল ভার্ব। আমি তোমাদের শিখিয়েছিলাম ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো সমস্ত হলো মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের পরে দেখো এই যে গো আছে, এই গোটা হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, কারণ আমি কোথাও বলিনি আই মাইট টু গো, টু নেই, আই মাইট গো, অর্থাৎ দিস ইজ বেয়ার। এই যে ভার্বটা ভার্বের বেস ফর্ম, সেখানে টু এর ইউজ হয়নি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ নোন অ্যাজ বেয়ার ইনফিনিটিভ। তো আমরা কি বলেছি, মোডাল ভার্বের পরে আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। তো আই মাইট গো ফর এ সুইম ইফ ইট ডাজ নট রেন, এটা একটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদের এক্সপ্লেন করলাম, বুঝিয়ে দিলাম। গো ইজ দ্য বেয়ার ইনফিনিটিভ আর মাইট ইজ দ্য মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। ধরো আরেকটি সেন্টেন্স, ইনভেস্টিগেটিং এজেন্সি মে অ্যারাইভ টুডে। investigating agency, it may be CBI, it may be CID, investigating agency মানে অনুসন্ধানকারী দল। ইনভেস্টিগেটিং এজেন্সি মে অ্যারাইভ, পৌঁছতে পারে আজ, টুডে। ইনভেস্টিগেটিং এজেন্সি মে অ্যারাইভ টুডে, আজকে অনুসন্ধানকারী দল পৌঁছতে পারে। এখানে দেখো ইনভেস্টিগেটিং এজেন্সি মে, এই মেটা কি হলো, মোডাল ভার্ব। আর এই অ্যারাইভটা হয়ে গেল বেয়ার ইনফিনিটিভ। তার মানে কি হলো যে আমার এই সেন্টেন্সে মোডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। আমরা কখনো বলতে পারবো না ইনভেস্টিগেটিং এজেন্সি মে টু অ্যারাইভ টুডে, না। তো এখানে যেটা আমি তোমাদের বলতে চেয়েছি যে অক্সিলিয়ারি মোডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভে ইউজ হয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইউ মাস্ট কমপ্লিট দি অ্যাসাইনমেন্ট টুডে, তোমার কাজ আজকে তোমাকে শেষ করতেই হবে। ইউ মাস্ট কমপ্লিট your assignment, ASSIGNMENT, যে তোমার কাজ, ইউ মাস্ট কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট টুডে, আজকেই তোমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। দেখো তাহলে মাস্ট এটা কি হচ্ছে, এটা হচ্ছে মোডাল ভার্ব। তো তারপরেই কমপ্লিট একটি ভার্ব যেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দিস ইজ ইন দ্য V1 ফর্ম উইদাউট টু, সো দিস ইজ নোন অ্যাজ বেয়ার ইনফিনিটিভ। তো এগুলো আমরা দেখলাম যে মোডাল ভার্ব এবং তারপরে বেয়ার ইনফিনিটিভ কিভাবে আসছে। ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট বিফোর আই রাব অফ। ওকে, এবারে দুটো মোডাল ভার্ব দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ডেয়ার অ্যান্ড নিড। ওকে, নিড অ্যান্ড ডেয়ার এদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স দু রকমই আছে। কিরকম দেখো, ডেয়ার অ্যান্ড নিড এই দুটো মোডাল ভার্ব, ইট ক্যান বি আ প্রাইমারি ভার্ব অলসো, it can work as a primary verb also, or it can work as auxiliary modal verb. Okay, so dare and need have characteristics of both modal auxiliary verb and main verb, primary verb বা যেটাকে আমরা
মেন ভার্বও বলি, ঠিক আছে? তো এটা মেন ভার্ব হিসাবেও কাজ করতে পারে, আবার অক্সিলিয়ারি মোডাল ভার্ব হিসাবেও কাজ করতে পারে। যখন নিড আর ডেয়ার অর্ডিনারি ভার্ব হিসাবে ইউজ হয়, when need and dare are used as ordinary verb, ordinary verb মানে কি বলছে? মেন ভার্ব। তার মানে বলছে মেন ভার্ব হিসাবে যখন ইউজ করা হয় তখন আমরা কি ইউজ করব? টু ইনফিনিটিভ ইজ ইউজড। ওকে, when need and dare, need আর dare এই দুটো শব্দ যখন অর্ডিনারি ভার্ব হিসাবে আমরা ইউজ করব তখন আমরা টু ইনফিনিটিভ ইউজ করব। ঘাবড়ানোর কিছু নেই, আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ওকে, when need and dare are modal auxiliaries, যখন এরা অর্ডিনারি ভার্ব না, যখন এরা মোডাল অক্সিলিয়ারি, যখন নিড অ্যান্ড ডেয়ার এরা আর মোডাল অক্সিলিয়ারি ভার্বস, তখন আমরা ইউজ করব কি জানো? তখন আমরা ইউজ করব বেয়ার ইনফিনিটিভ। দেখেছ? মানে কখন ইনফিনিটিভ। নিড এবং ডেয়ার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক পরীক্ষায় কিন্তু এর উপরে বেস করে কোশ্চেন আসে। দ্যাট ইজ ওয়াই ইউ শুড আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট ভেরি ক্লিয়ারলি। নিড অ্যান্ড ডেয়ার এই দুটো যে শব্দ রয়েছে, এই শব্দগুলো যখন অর্ডিনারি ভার্ব হিসাবে ইউজ করা হবে তখন টু ইনফিনিটিভ বসবে। নিড অ্যান্ড ডেয়ার যখন মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ হবে তখন বেয়ার ইনফিনিটিভ হিসাবে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা যাবে। আমি যেমন একটা এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইউ নিড নট সাইন দ্য ডকুমেন্টস আনটিল ফুল পেমেন্ট ইজ মেড। একটা এক্সাম্পল, ইউ দেখো নিডের ইউজ করছি, নিড নট, ইউ নিড নট সাইন দি ডকুমেন্টস, ডকুমেন্ট তোমার সাইন করার দরকার নেই, আনটিল যতক্ষণ পর্যন্ত না ফুল পেমেন্ট, পুরো পয়সা করি, ফুল পেমেন্ট ইজ মেড, পুরো পয়সা করি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে দেওয়া ততক্ষণ পর্যন্ত তোমাদের সাইন করার দরকার নেই। দেখো এখানে এই নিড, ইউ নিড এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, ইউ নিড নট সাইন, সাইনটা হচ্ছে একটি ভার্ব, এইখানে এটা হয়ে গেছে বেয়ার ইনফিনিটিভ। ওকে, ইউ নিড নট সাইন, ইউ নিড নট টু সাইন ভুল। অনেক সময় সেন্টেন্সে এরকম দিয়ে দেবে ইউ নিড নট টু সাইন দি ডকুমেন্ট আনটিল ফুল পেমেন্ট ইজ মেড। ভুল কোথায়? এই টুটা হলো ভুল, কারণ এখানে ইউ নিড নট সাইন, এই সাইনটা হলো বেয়ার ইনফিনিটিভ। এবারে টু ইনফিনিটিভ হিসাবে ইউজ করা যাবে যখন আমার এই নিডটাকে প্রাইমারি ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। যেমন আমি যদি বলি ইউ ডু নট নিড টু সাইন দ্য ডকুমেন্ট, আমি বললাম ইউ ডু নট নিড। এখানে দেখো ইউ ডু নট নিড, এখানে কিন্তু এটা হয়ে গেছে ইউ ডু নট গো, ইউ ডু নট কাম, ইউ ডু নট ডু ইট, ইউ ডু নট নিড, ইউ ডু নট ওয়ান্ট। তো যখনই ইউ ডু নট নিড তখন এটা হয়ে গেছে মেন ভার্ব হিসাবে। ওকে, ইউ ডু নট নিড। এইবারে আমি দেখব টু সাইন, দেখো সাইনের আগে টু বসেছে, তার মানে এটা কি হয়ে গেল? টু ইনফিনিটিভ হয়ে গেল। যখনই আমরা মেন ভার্ব ইউজ করব তখন টু ইনফিনিটিভ ইউজ করব। ইউ ডু নট নিড টু সাইন দি ডকুমেন্ট, সেম সেন্টেন্সকে আমি দুরকম ভাবে লিখে দেখাচ্ছি, ডকুমেন্ট আনটিল ফুল পেমেন্ট ইজ মেড। তার মানে ইউ ডু নট নিড, ইউ ডু নট গো, ইউ ডু নট কাম, ইউ ডু নট ওয়ান্ট, ইউ ডু নট থিঙ্ক, এগুলো মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। ডু দিয়ে পরে যে ভার্বটা আসছে দে আর অল মেন ভার্ব। তো মেন ভার্ব যখনই হবে তখন তারপরে
টু ইনফিনিটিভ হবে। সো নিডের ক্ষেত্রে এবং ডেয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা চলবে, ইউ নিড নট সাইন, ইউ নিড নট টু সাইন হলে ভুল, ইউ ডু নট নিড সাইন ভুল, ইউ ডু নট নিড টু সাইন। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, আমি তার পরের ডিসকাশনে যাচ্ছি। বিফোর দ্যাট ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। আমি তোমাদের যেটা এক্সপ্লেন করলাম সেটা হচ্ছে নিড অ্যান্ড ডেয়ার, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ দুটোই ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে অ্যাজ এ মেন ভার্ব, আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো আমি তোমাদের বলেছি যখন মেন ভার্ব হিসাবে ইউজ হবে তখন টু ইনফিনিটিভ হবে, টু ইনফিনিটিভ। দিস ইজ দ্য বেসিক রুল। যখন মোডাল ভার্ব হিসাবে ইউজ হবে তখন বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। তার আমি দুটো এক্সাম্পল তোমাদের এর আগে দিয়েছি, অ্যান্ড আই উইল গিভ মোর এক্সাম্পল সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ওয়েল। হি নিডস টু ডিসকাস দ্য ইস্যু টুডে ইটসেলফ। ধরো আমি বললাম হি নিডস। নাও এখানে দেখো, যখনই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? তোমরা কি জানো? আই অ্যান্ড উই এটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনে কি আছে? ইউ আছে, রেস্ট অল হলো থার্ড পারসন, হি, শি, ইট, দে, ট্রি, এ সমস্ত হচ্ছে থার্ড পারসন। এবারে আমাকে দেখতে হবে এই থার্ড পারসন যেমন হি, কিন্তু যদি আমি দে বলি তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে। আমাকে দেখতে হবে সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সাথে এস অ্যাড হবে। যখনই ভার্বের সাথে এস অ্যাড হবে তখন সেটা মোডাল নয়, তখন সেটা প্রাইমারি বা মেন ভার্ব। সো দিস ইজ মেন ভার্ব whenever we add s or es with the verb when the subject is third person singular number. So he needs to discuss the issue today itself. He needs to discuss the issue today itself. ওকে, তাহলে হি নিডস টু ডিসকাস, এই যে টু ডিসকাস এটা হয়ে গেল আমার টু ইনফিনিটি। দ্যাট মিনস যখনই মেন ভার্ব হিসাবে নিডকে আমি ইউজ করেছি তখন আমার টু ইনফিনিটিভ হবে। এবারে আমি এই সেম টাইপের সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি। হি নিড নট ডিসকাস দ্য ইস্যু টুডে। এর পরের সেন্টেন্স হচ্ছে হি নিড নট ডিসকাস the issue today. দেখো এখানে হি নিড নট টু হলে ভুল হয়ে যেত, কারণ কি হি নিডস আমি এখানে লিখিনি, যেহেতু হি এর পরে নিড হয়েছে তো 100% দিস ইজ এ মোডাল ভার্ব। মোডাল অক্সিলিয়ারি তখনই হবে যখন তার সাথে এস বা ইএস অ্যাড হবে না। ক্যান, কুড এগুলোর সাথে এস অ্যাড হয় না। মে, মাইট এই ধরনের যত মোডাল আছে কারোর সাথে এস অ্যাড হবে না। হি নিডস হওয়া উচিত, কিন্তু যেই আমি হি নিড লিখেছি তখনই বুঝতে হবে দিস ইজ ইউজড অ্যাজ এ মোডাল ভার্ব। যদি মোডাল ভার্ব হিসাবে ইউজ হয় তারপরের যে ভার্ব আছে তার আগে টু হবে না, দ্যাট উইল বি বেয়ার ইনফিনিটিভ। সো হি নিড নট ডিসকাস দ্য ইস্যু টুডে। পরীক্ষার সময় এরকম দিয়ে দেবে হি নিড নট টু ডিসকাস দ্য ইস্যু টুডে, তখন তোমাদের ভুলটা বের করতে হবে যে নিডটা যেহেতু মোডাল ভার্ব সেই হেতু ডিসকাসের আগে টু হবে না, টু ইনফিনিটিভ ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স এরকম বলছি, এবার ডেয়ার দিয়ে কয়েকটা এক্সাম্পল দিই। নিড দিয়ে অনেকগুলো হয়ে গেল। হি ডেয়ার্স টু স্পিক সো। He dares to speak so. এবারে he dares to speak so, সে এইরকম কথা বলার সাহস করে। আচ্ছা, ডেয়ার মানে হলো সাহস করা। হি ডেয়ার্স টু স্পিক সো, যে এই ধরনের কথা বলা সে সাহস করে। এবারে দেখো হি এর পরে ডেয়ার্স, ডেয়ার এর পরে একটা এস অ্যাড করেছি, তার মানে এটা মেন ভার্ব। যেহেতু এটা মেন ভার্ব সেহেতু স্পিকের আগে দেখো টু বসেছে, সো দিস ইজ আ টু ইনফিনিটিভ। নিড আর ডেয়ার এর ক্ষেত্রে সেম রুল, অ্যাজ এ বেয়ার ইনফিনিটিভ হি
dare not challenge my authority. He dare not challenge. Dare not challenge. C-A-L-L-E-N-G. Challenge my authority. সে আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে সাহস করে না, আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সাহস তার নেই। তো এইখানে হি ডেয়ার নট, হি ডেয়ার্স লিখিনি, এই যে ডেয়ার যেহেতু আছে বুঝতে হবে দিস ইজ আ মোডাল। এবং নর্মালি দেখবে যখন নিড আর ডেয়ার দিয়ে সেন্টেন্স হবে এবং বেয়ার ইনফিনিটিভের ইউজ হবে, সেন্টেন্সগুলো আইদার নেগেটিভ টাইপের সেন্টেন্স হবে, ডেয়ার নট, দেখেছো এখানে ডেয়ার নট। হি নিড নট, দেখো বেয়ার যেখানে হয়েছে নেগেটিভ হয়েছে, অথবা কোশ্চেন টাইপের হতে পারে, কোশ্চেন মার্ক। তো এখানে হলো হি ডেয়ার নট চ্যালেঞ্জ মাই অথরিটি, হি ডেয়ার নট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা টু চ্যালেঞ্জ হয়নি, সো দিস ইজ আ বেয়ার ইনফিনিটি। ওকে, হি ডেয়ার নট চ্যালেঞ্জ মাই অথরিটি। কবিতা ডেয়ার নট গো টু দ্য পন্ড, কবিতা সাহস করে না পুকুরে যেতে। কবিতা dare not go to the pond. কবিতা পুকুরে যেতে সাহস করে না, ডেয়ার নট, ডেয়ারের পরে এস নেই, তো এটা হয়ে গেল মোডাল ভার্ব। গো, তাহলে এরপরে যে ভার্বটা এসেছে সেটা হলো গো, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এবং দেখো এই সেন্টেন্সটা ডেয়ার নট নেগেটিভ সেন্টেন্স। আর একটা দিয়ে আমি দেখাচ্ছি, হাউ ডেয়ার কবিতা গো টু দ্য পন্ড, এরকম একটা সেন্টেন্স হতে পারে। হাউ ডেয়ার কি সাহস, হাউ ডেয়ার কবিতা গো টু দ্য পন্ড। নাও হাউ ডেয়ার কবিতা গোস টু দ্য পন্ড আমি লিখিনি, গো টু দ্য পন্ড। অর্থাৎ হাউ ডেয়ার, এই যে হাউ ডেয়ার, ডেয়ারটা হয়ে গেল এখানে মোডাল, কবিতা গো, গো হয়ে গেল বেয়ার ইনফিনিটি। ওকে, হাউ ডেয়ার কবিতা গো টু দ্য পন্ড, দিস ইজ দ্য কোশ্চেন। সো কোশ্চেনের ক্ষেত্রেও যখনই মোডাল আসবে তখন বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। মোটামুটি এইগুলো আমরা দেখলাম যে ফার্স্ট ইউজ হচ্ছে আফটার দি মোডাল ভার্বস, এবং সমস্ত মোডাল ভার্বগুলোর পরেও নিড আর ডেয়ারের কিছু স্পেশাল ইউজ আছে, সেটা আমি এক্সপ্লেন করলাম। বিফোর আই wrap up and proceed further, you may please take a screenshot. প্রথমে আমরা দেখেছিলাম যে আফটার মোডাল ভার্বস কিভাবে বেয়ার ইনফিনিটিভ ইউজ হচ্ছে। এবারে আমরা দেখব বেয়ার ইনফিনিটিভের ইউজ আফটার কজেটিভ ভার্বস। কোন কজেটিভ ভার্বস? মেক, হ্যাভ, লেট অ্যান্ড হেল্প। নাও তোমরা জানতে চাইবে হোয়াট ইজ কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব একটা স্পেশাল টাইপের ভার্ব। এটা কি শো করে জানো? একটা পার্সন বা থিং, সাপোজ এই একটা পার্সন বা এই একটা থিং, একটা পার্সন বা থিং causes another person or thing to do something. এই পার্সন আর থিং আর একটা পার্সন বা থিংকে কিছু করতে করায়। এটা হলো একটা পার্সন, এটা হলো একটা থিং, আর একটা পার্সন বা থিংকে এরা যখন কিছু করায়, যে ভার্বটা এটা করায়, যে ভার্বের সাহায্যে আমরা এটা বুঝি, তাকে বলে কজেটিভ ভার্ব। যেমন হ্যাভ একটি পজিটিভ ভার্ব। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমরা অনেক সময় বলি না আই হ্যাড মাই হেয়ার কাট। ধরো আমি এরকম বললাম আই হ্যাড মাই হেয়ার কাট। ওকে, আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে তার মানে কি হলো? সামওয়ান কাট মাই হেয়ার, না? আই হ্যাড মাই হেয়ার কাট মানে অন্য কেউ আমার চুল কেটেছিল। অর্থাৎ এখানে এই যে পার্সন আর এই হলো বারবার, এই বারবারকে দিয়ে চুল কাটিয়েছে, তাই এ বলতে পারছে আই হ্যাড মাই হেয়ার কাট। যখন একজন, এই যে কি দিয়ে বলা হলো? এটা হ্যাড দিয়ে। হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, তার মানে এই হ্যাডটা হলো একটা পজিটিভ ভার্ব। আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি পজিটিভ ভার্ব, তারপরে আমরা যাব বেয়ার ইনফিনিটিভে। শি ইজ হ্যাভিং হার কার রিপেয়ার্ড। ধরো শি ইজ হ্যাভিং হার কার repaired. দেখো she is having her car repaired মানে এখানে সে তার কার রিপেয়ার করিয়ে নিয়েছে। সো অন্য কেউ রিপেয়ার করেছে তার কার।
অর্থাৎ সে কিন্তু রিপেয়ার করেনি, অন্য কেউ রিপেয়ার করেছে, তার জন্য এই হ্যাভটা ইউজ করে কখনো আমরা হ্যাভের হ্যাড দিয়েছি, কখনো হ্যাভিং দিয়েছি, শি ইজ হ্যাভিং হার কার রিপেয়ার। তার মানে হ্যাভিং এটা হলো একটা পজিটিভ ভার্ব, যার সাহায্যে বোঝা যাচ্ছে যে আমার কারটা অন্য কেউ রিপেয়ার করেছে। ধরো আমি যদি এরকম বলি, দে আর মেকিং আস ওয়েট, তার মানে দে আর মেকিং আস ওয়েট, তারা আমাদের অপেক্ষা করাচ্ছে। এবারে এই যে মেক দিয়ে হয়েছে, আমি বলেছি না মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব, তা মেক দিয়ে দে আর মেকিং আস ওয়েট মানে কেউ আমাদের অপেক্ষা করাচ্ছে না, সামবডি দে আর কজিং আস টু ওয়েট, আমাদের অপেক্ষা করাতে তারা বাধ্য করছে, তার মানে অন্য কারো কথা বলা হচ্ছে। এইভাবে যখন একটি পার্সন বা থিং অন্য কোনো পার্সন বা থিংকে দিয়ে কোনো কিছু করায়, যে ভার্ব দ্বারা আমরা এটা প্রকাশ করি তাকে বলা হয় পজিটিভ ভার্ব। এবং এই পজিটিভ ভার্বের মধ্যে মেক, হ্যাভ, লেট অ্যান্ড হেল্প, এগুলোর পরে কিভাবে আমাদের বেয়ার ইনফিনিটিভের ইউজ হবে আমরা সেটা এক্সপ্লেন করব। তো তোমাদের একটু টাচ দিয়ে দিলাম, হোয়াট ইজ পজিটিভ ভার্ব ইউ হ্যাভ আন্ডারস্টুড নাও। এবারে আমরা এক্সাম্পলস দেব, মেক দিয়ে একটা এক্সাম্পল দিই। মেক, my mother made me finish my homework before I went to school. My mother made me finish my homework before I went to school. দেখো এটার মানে কি হলো, মাই মাদার মেড মি ফিনিশ, আমার মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল। দেখো মাদার সে কিন্তু নিজে করেনি, আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তাকেই বলে পজিটিভ ভার্ব। এই মেডটা হলো পজিটিভ, মেক থেকে মেড এসেছে। মাই মাদার মেড মি ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক কমপ্লিট করালো মা, বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাবার আগে। এইখানে দেখো মাই মাদার মেড, এই মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে দেখো এই যে ফিনিশ, এই ফিনিশটা হলো বেয়ার ইনফিনিটিভ। কেন আমরা এটা না জানলে ভুল কি হবে, আমরা বলবো মাই মাদার মেড মি টু ফিনিশ মাই হোমওয়ার্ক, ভুল। মাই মাদার মেড মি ফিনিশ মাই হোমওয়ার্ক, কারণ পজিটিভ ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হবে। পজিটিভ ভার্ব আমি যে চারটে পজিটিভ ভার্ব লিখে দিয়েছি, মেক, হ্যাভ, লেট অ্যান্ড হেল্প, এরপরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। মাই মাদার মেড মি ওয়াশ মাই ক্লোথস, আমার কাপড় আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছিল মা। মাই মাদার মেড মি ওয়াশ মাই ক্লোথস। ওকে, সো মাই মাদার মেড এটা হয়ে গেল পজিটিভ ভার্ব, আর ওয়াশটা হয়ে গেল বেয়ার ইনফিনিটি। মাই মাদার মেড মি টু ওয়াশ হবে না, বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু ইনফিনিটিভ ইউজ করা যাবে না। এবারে আমি আমার মেক দিয়ে হয়ে গেছে, এবারে একটু লেট দিয়ে এক্সাম্পল দিই কয়েকটা। লেট, ওকে, my sister does not let me do any hard work at home. আমার বোন আমার বাড়িতে কোনো কঠিন কাজ করতে দেয় না। My sister does not let me do any hard work at home. বাড়িতে my sister does not let, positive verb, do, bare infinitive. My sister does not let me to do হবে না, let me do, bare infinitive ইউজ হবে। let দিয়ে আর একটা সিম্পল দিয়ে দিচ্ছি, she let me drive her car, আমার বান্ধবী তার একটি কার আছে, সে আমাকে সেই কারটা চালাতে দিয়েছে। she let me drive, আমাকে চালাতে দিয়েছে হার কার, তার কার। she let me drive her car. দেখো এখানে লেট হলো পজিটিভ ভার্ব আর ড্রাইভ হলো বেয়ার ইনফিনিটিভ। সো পরের যে ভার্বটা হবে
ইন দ্য বেস ফর্ম দ্যাট উইল বি দ্য বেয়ার ইনফিনিটিভ। কখনোই পজিটিভ ভার্বের পরে এই লেটের পরে আমরা টু ড্রাইভ লিখতে পারবো না। শি লেট মি টু ড্রাইভ হার কার হবে না, শি লেট মি ড্রাইভ হার কার। ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট, আফটার দ্যাট আই উইল শো ইউ অ্যাবাউট হেল্প। ওকে, এই পজিটিভ ভার্ব যে হেল্প আছে না, এটা হেল্পটা দিয়ে কিন্তু টু ইনফিনিটিভ, এগুলো মনে রাখবে, না হলে অনেক ভুল হয়ে যাবে। আর বেয়ার ইনফিনিটিভ এই দুটোই ভাবেই ইউজ করা যাবে। মানে হেল্পটাকে, হেল্পের পরে আমরা বেয়ার ইনফিনিটিভও ইউজ করতে পারবো আর টু ইনফিনিটিভও ইউজ করতে পারবো উইদাউট এনি চেঞ্জ ইন দ্য মিনিং ইন দ্য সেন্টেন্স। যেমন আমি বললাম হি হেল্পড হিম রাইট দ্য লেটার, হি হেল্পড হিম write the letter. He helped him, সে সাহায্য করেছিল তাকে write the letter, চিঠি লিখতে। এখানে he helped him, এই যে হেল্প যেটা রয়েছে এই হেল্পটাকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে দেখব এবং রাইট এটা হলো বেয়ার ইনফিনিটিভ। এবারে সেম সেন্টেন্সটাকে কিন্তু আমরা টু ইনফিনিটিভ দিয়েও আমরা করতে পারবো। হি হেল্পড হিম টু রাইট দি লেটার, হি হেল্পড হিম টু রাইট, টু রাইট হলো টু ইনফিনিটিভ না, এটা টু ইনফিনিটিভ, টু রাইট দি লেটার। আমরা হেল্পের ক্ষেত্রে টু ইনফিনিটিভ হিসাবে ইউজ করেছি হি হেল্পড হিম টু রাইট দি লেটার, আর বেয়ার ইনফিনিটিভ হিসাবে ইউজ করেছি after the causative verb help, he helped him write the letter. ওকে, এবারে আমরা একটা হ্যাভ দিয়ে, বাকি রইল আমাদের হ্যাভ। এবারে হ্যাভ causative verb দিয়ে আমরা দেখি বেয়ার ইনফিনিটিভ। হ্যাভ causative ভার্বের পরে the teacher had his students make copies of the note. The teacher had his students make copies of the notes. টিচার যে নোট দেয় সেই নোটের কপি করবার জন্য the teachers had the students, had his students বা had the students make copies of the notes. এখানে দেখো have, the teacher had, তো এটাই হয়ে গেল আমার পজিটিভ ভার্ব। হ্যাড হিজ স্টুডেন্টস মেক, এই মেকটা হলো বেয়ার ইনফিনিটিভ, রাইট? তো আমরা পজিটিভ ভার্ব হ্যাভ এর পরে দেখো কিভাবে বেয়ার ইনফিনিটিভ ইউজ করেছি। আমি আর একটা এক্সাম্পল দেব হ্যাভ এর, এবং উই হ্যাড তরুণ রাইট আ রিপোর্ট অন দ্য প্রজেক্ট, উই হ্যাড তরুণ write a report on the project. তার মানে কি we had তরুণ write, এই হ্যাডটা হলো পজিটিভ ভার্ব আর রাইটটা হলো বেয়ার ইনফিনিটিভ। we had তরুণ to write, wrong, we had তরুণ write a report on the project, প্রজেক্টের উপরে একটা রিপোর্ট আমরা তরুণকে দিয়ে লিখিয়েছিলাম। তরুণকে দিয়ে লিখিয়েছিলাম বলে একে পজিটিভ ভার্ব বলে, এবং হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, এই হ্যাভ যেটা আছে, সো উই হ্যাড তরুণ রাইট এ রিপোর্ট অন দ্য প্রজেক্ট। তো এখন আমরা দেখলাম নাম্বার 2, আফটার পজিটিভ ভার্ব আমরা বেয়ার ইনফিনিটিভ কিভাবে ইউজ করেছি। ওকে, বিফোর আই রাব আপ অ্যান্ড প্রসিড ফার্দার, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, দ্য থার্ড ওয়ান, the use of bare infinitives. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি লিখেছি uses of bare infinitives after verbs of perception. Verbs of perception, perception মানে হলো উপলব্ধি, উপলব্ধি। আমরা যেগুলো অনুভব করতে পারি, লাইক সি, ওয়াচ, লুক, হিয়ার, লিসন, ফিল, টেস্ট, এগুলো তো আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয়, সেইগুলোকে বলে পারসেপশন, যেটা আমরা বুঝতে পারি ফিজিক্যালি। এ ভার্ব অফ পারসেপশন
তাহলে কাকে বলে ভার্ব অফ পারসেপশন? এ ভার্ব অফ পারসেপশন is a verb that conveys the experience of one of the physical senses. যে কোনো ফিজিক্যাল সেন্সের যে এক্সপেরিয়েন্স হয় যে ভার্ব দিয়ে, সেগুলোকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন। এবার ভার্বস অফ পারসেপশন মানে দেখা, শোনা, ওয়াচ করা মানে অবজার্ভ করা, তাকানো লুক, হিয়ার লিসন মানে শোনার ব্যাপারটা, ফিল অনুভব করা, টেস্ট স্বাদ নেয়া, এগুলোকে বলে ভার্বস অফ পারসেপশন। নাও আমি কতগুলো ভার্বস অফ পারসেপশন তোমাদের বলবো যে ভার্বস অফ পারসেপশনের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন সি, সি, হিয়ার, ওকে, হিয়ার, ওয়াচ, নোটিস, নোটিস করা, ফিল। এই যে ভার্বস অফ পারসেপশন গুলো আছে, এই ভার্বস অফ পারসেপশনের পরে আমাদের কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। সি, হিয়ার, ওয়াচ, নোটিস, ফিল এক্সেট্রা। আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আই স হিম রান অ্যাক্রস দ্য স্ট্রিট। আমি দেখেছিলাম তাকে রাস্তার এপাশ থেকে ওপাশ চলে যেতে। আই স হিম রান অ্যাক্রস দি স্ট্রিট। নাও এখানে দেখো, এই যে সি এর পাস্ট টেন্স হলো স, মানে আমি তোমাদের এই যে একটা সি বলেছিলাম, দিস ইজ এ ভার্ব অফ পারসেপশন। তো সেই ভার্ব অফ পারসেপশন সি এর পাস্ট টেন্স হলো স, তার মানে এটা হলো ভার্বস অফ পারসেপশন। আই স হিম রান, আই স হিম টু রান হলে ভুল হয়ে যেত সেন্টেন্স। এই জন্য গ্রামার জানাটা খুব জরুরি, তা না হলে আমরা প্রায়শই ভুল করতে পারি। আই স হিম টু রান অ্যাক্রস দ্য রোড, অনেকেই এরকম বলেন, কিন্তু সেগুলো গ্রামাটিক্যালি ভুল। যখনই স হবে বা সি হবে, তারপরে যে ভার্বটা হবে দ্যাট উইল বি ইন অরিজিনাল ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ V1 ফর্ম, বেয়ার ইনফিনিটিভ। তো আই স হিম রান, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। তো ভার্ব অফ পারসেপশনের পরে বেয়ার ইনফিনিটিভ আসবে। তার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। আই স হিম রান, আমি দেখেছিলাম তাকে দৌড়তে, অ্যাক্রস দ্য রোড, রাস্তার এপাশ থেকে ওপাশ। ঠিক একই ধরনের এক্সাম্পল আর একটা দিয়ে দিই। আই স দি বয় ক্লাইম্ব দ্য ট্রি। আই স দি বয় climb the tree. I saw verbs of perception এসেছে, দেখা হলো পারসিভ করা, পারসেপশন উপলব্ধি করা, অনুভব করা, ফিজিক্যালি অনুভব করা। I saw এটা হলো ভার্ব অফ পারসেপশন। এরপরে এসছে দি বয়, তারপরে এসছে এই ভার্ব ক্লাইম, এটাকে বলে বেয়ার ইনফিনিটি। আমরা কখনো লিখবো না আই স দ্য বয় টু ক্লাইম্ব দ্য ট্রি, প্রায়শই এই ভুল করা হয়। আই স দি বয় টু ক্লাইম্ব দ্য ট্রি, দ্যাট উইল বি রং। পরীক্ষায় যখন এই ধরনের কারেকশন করতে দেবে, তখন তোমরা দেখবে যে আমার ভার্ব অফ পারসেপশন আছে, তারপর বেয়ার ইনফিনিটিভ হবে। এবারে আমরা তো সি দিয়ে করেছি, এবার হিয়ার দিয়ে একটা করি। হিয়ারের এক্সাম্পল দিচ্ছি। আই হার্ড হিম সিং আ লাভলি সং। আমি এখানে লিখি আই হার্ড হিম sing a lovely song. I heard him sing, আমি শুনেছিলাম তাকে গাইতে এ লাভলি সং, একটা সুন্দর গান। আই হার্ড, এটা পাস্ট টেন্স এসছে, হিয়ারের পাস্ট টেন্স এসছে হার্ড। তো এটা হয়ে গেল ভার্বস অফ পারসেপশন। I heard him sing, ওকে। আই হার্ড হিম টু সিং না, আই হার্ড হিম সিং, এটা হয়ে গেল বেয়ার ইনফিনিটিভ। তার মানে ভার্বস অফ পারসেপশনের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি। আমি হিয়ার দিয়ে আরেকটা করি। শি হার্ড
the baby cry in the cradle. She heard, H-E-R-D, heard the baby cry in the cradle. C-R-A-D-L-E. She heard, সে শুনেছিল, the baby cry, বাচ্চা বা ছোট বাচ্চা কাঁদছে in the cradle, দোলনায়. She heard, এটা হলো verb of perception. The baby cry, এটা হয়ে গেল bare infinitive. Cry is in the first form of the verb, so this is the bare infinitive. এখানে আমরা লিখে নিই she heard the baby to cry in the cradle. Okay, I heard, H-E-R-D, heard the baby crying in the cradle. I heard the baby crying. এই সেন্টেন্সের মানে কিন্তু আলাদা হয়ে গেল. I heard the baby cry, আমি একটা বাচ্চাকে কাঁদতে শুনেছিলাম দোলনায়. I heard the baby crying মানে বেবি কাঁদছিল, এখনো কাঁদছে. ওভার এ পিরিয়ড অফ টাইম বেবিটি কেঁদে চলেছে, এমন যদি আমি বোঝাতে চাই তাহলেই আমি আইএনজি অ্যাড করব, আদারওয়াইজ অনলি ক্রাই. আই হার্ড দ্য বেবি ক্রাই, আমি বাচ্চাটিকে কাঁদতে শুনেছিলাম ইন দ্য ক্রেডল, দোলনায়. বাচ্চাকে কাঁদতে শুনেছিলাম দোলনায়. আর আমি যদি লিখি আই হার্ড দ্য বেবি ক্রাইং ইন দ্য ক্রেডল, মানে আমি বাচ্চাটিকে কেঁদে যেতে শুনেছিলাম দোলনায়. অর্থাৎ বাচ্চাটি কেঁদেই যাচ্ছিল ওভার এ পিরিয়ড অফ টাইম. এইরকম ইন্ডিকেট করবার জন্য আইএনজি ইউজ করা হয়. ইনস্টেড অফ দি বেয়ার ইনফিনিটিভ আমরা আইএনজি ফর্ম ইউজ করতে পারি, বাট দ্য সেন্স ইজ ডিফারেন্ট, দ্য মিনিং ইজ ডিফারেন্ট. ওকে, উই ওয়াচ দেম প্লে সকার. আচ্ছা, আমি এটাকে রাফ করব. বিফোর আই প্রসিড ফার্দার, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট. ওকে, নেক্সট আমি আর একটা দুটো এক্সাম্পল দিয়ে এটাকে শেষ করছি. যেমন ওয়াচ দিয়ে আমি বলতে পারি উই ওয়াচড, আমরা পরিলক্ষণ করলাম বা আমরা দেখলাম. উই ওয়াচ দেম প্লে সকার ইন দ্য পার্ক. উই ওয়াচ দেম প্লে সকার, SOCCER, সকার মানে ফুটবল, ইন দি পার্ক. ওকে, সো উই ওয়াচ দেম প্লে. উই ওয়াচড, এই ওয়াচের পাস্ট টেন্স ওয়াচড, সো দিস ইজ verb of perception, so VOP, verb of perception. আর প্লে এটা হয়ে গেল বেয়ার ইনফিনিটিভ. অর্থাৎ ভার্বস অফ পারসেপশনের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, কখনো টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ ইউজ হয় না. উই ওয়াচ দেম টু প্লে উইল বি রং. ওকে, এবারে আমি একটা ফিল দিয়ে একটা দিয়ে দিচ্ছি. উই ফেল্ড দ্য কার মুভ স্লোলি. উই ফেল্ট দি কার মুভ স্লোলি. এবার তোমরা যখনই দেখবে যে একটা ভার্বস অফ পারসেপশন আছে, তারপরে যে ভার্বটা আসবে সেটা আমাদের V1 ফর্মে হবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ ফর্মে হবে. ওকে, এটা 3 নাম্বার হয়ে গেল. দেখো এবারে 4 নাম্বারে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি আফটার ফিক্সড ফ্রেজেস লাইক উড রাদার. After fixed phrases like would rather, WULD, would rather, and had better. Okay, এই would rather and had better এইরকম ফ্রেজের পরে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি. উড রাদার মানে বলতে পারো বরং বা বরঞ্চ, বরং. ওকে, হ্যাড বেটার মানে ভালো ছিল বা ভালো হতো,
হ্যাড বেটার ভালো হতো, ভালো হতো। Okay, so after fixed phrases like would rather and had better আমরা কিন্তু where infinitive use করব। ওকে, would rather অনেকটা আমরা একে রিপ্লেস করতে পারি সিমিলার টু প্রেফার। সিমিলার টু would rather মানে হচ্ছে সিমিলার টু প্রেফার, কিন্তু যখনই প্রেফার হয় তখন প্রেফার টু হয়, অর্থাৎ তখন কিন্তু আমাদের ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ আসবে। যে আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আই উড রাদার সিট দেয়ার। আমি বললাম উড রাদারের আমি এক্সাম্পল দিচ্ছি, আই উড রাদার সিট দেয়ার। দেখো এই যে উড রাদার এটা একটা ফ্রেজ, এই ফ্রেজ যখন আসবে তারপরে কিন্তু আমার বেয়ার ইনফিনিটিভ ফর্ম হবে। সো আই উড রাদার টু সিট বা সিটিং এরকম না, আই উড রাদার সিট দেয়ার। আই উড, এবারে উড রাদারের বদলে দেখো আমি এরকম লিখতে পারি, আই উড প্রেফার, একই মানে হচ্ছে প্রেফার টু সিট। এই যে টু সিট এলো, এটাই আমি বলতে চেয়েছি যে ইনস্টেড অফ উড রাদার আমি যদি প্রেফার ইউজ করি তখন প্রেফার টু সিট। দেখো এখানে টু সিট এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ। অর্থাৎ যদি প্রেফার ইউজ করি উড রাদারের জায়গায় তখন আমরা ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ ইউজ করতে পারবো। আদারওয়াইজ উড রাদার থাকলে বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। উড রাদার গো অন টিউসডে। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উই উড রাদার, যেই উড রাদার ইউজ হয়েছে তখন ফার্স্ট ফর্ম গো অন টিউসডে। কথা হয়েছিল যে আমরা সোমবার যাব, তখন তুমি বললে না না বরং আমরা মঙ্গলবার যাব, উড রাদার গো অন টিউসডে। সো উড রাদার এটা হচ্ছে ফিক্সড ফ্রেজ যেটা আমি বলেছিলাম, গো এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এবারে উড রাদারের জায়গায় আমি যদি প্রেফার ইউজ করি, উইল প্রেফার টু গো, তখন এটা কিন্তু আমাদের ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ হয়ে গেল। সো প্রেফার হলে অন্যভাবে ইউজ হবে ফুল ইনফিনিটিভ, আর উড রাদার যদি আমরা ইউজ করি দেন উইল ইউজ বেয়ার ইনফিনিটিভ। বিফোর আই গো ফার্দার ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। তো এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইউজ অফ বেয়ার ইনফিনিটিভ আফটার ফিক্সড ফ্রেজেস লাইক উড রাদার অ্যান্ড হ্যাড বেটার। উড রাদার সম্বন্ধে আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়েছি তোমাদের, কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করো, যে যদি আমরা কোনো পাস্ট ঘটনা, কোনো পাস্ট ব্যাপারকে ইন্ডিকেট করতে চাই, when we want to refer to the past, এতক্ষণ আমরা এখনকার ঘটনা বলছিলাম, পাস্টের কোনো ঘটনা যদি আমরা বলতে চাই উড রাদার দিয়ে, তখন আমরা কি করব, উড রাদার ফর্মুলাটা বলছি প্লাস হ্যাভ। ওকে, উড রাদার প্লাস হ্যাভ প্লাস past participle form বা V3 form। ঠিক আছে, would rather have spent, spend এর spend যেটা আছে না, spend V1 ফর্মে থাকলে past tense হলো spent, আর থার্ড ফর্মও কিন্তু spent। So we would rather have spent, we would rather have spent। ওকে, spend, spent, spent। তো past participle form দিলাম, would rather have spent the money, পয়সাটি on a holiday, অন্য দিনে খরচা না করে আমরা একটা হলিডেতে খরচা করতে পারতো সে। she would rather have, দেখো এই যে would rather একটা পাস্ট ইনসিডেন্টকে আমরা বলছি, she would rather, তখন have আসবে এই ফর্মুলা, প্লাস past participle form of V3
V3 কি আছে? স্পেন্ট, খরচা করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্পেন্ট। তারপরে বাকিটা যেমন আছে, দ্য মানি অন এ হলিডে। শি, বা আমি একটা এরকম দিচ্ছি, রিতা would rather have taken the book yesterday. যে বইটা আজকেও নিয়েছে কালকে নিলে ওর কাজ হতো, তাই আমি লিখলাম একটা আগের ঘটনা। রিতা উড রাদার, রিতা বরং হ্যাভ টেকেন, এই যে হ্যাভ এসছে, আর টেকের V3 ফর্ম হলো টেকেন, টেক, টুক, টেকেন। তো রিতা উড রাদার হ্যাভ টেকেন দি বুক ইয়েস্টারডে। নো ফিক্সড ফ্রেজ উড রাদার আমি কমপ্লিট করলাম। এবারে হ্যাড বেটার। দেখো হ্যাড বেটার এটাও আমাদের সবসময় বেয়ার ইনফিনিটিভকে নেবে। হ্যাড বেটার মানে ইট ইজ অলমোস্ট লাইক শুড। এই হ্যাড বেটার এটার মানে হলো শুড, উচিত, বুঝতে পেরেছ? হ্যাড বেটার ইজ অলমোস্ট সিমিলার টু শুড। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, উই হ্যাড বেটার লিভ সুন। উই হ্যাড বেটার লিভ সুন। আমাদের উচিত ছিল শীঘ্রই ছেড়ে যাওয়া, কোন একটা জায়গায় ছিলাম সেই জায়গা পরিত্যাগ করা। উই হ্যাড বেটার, দিস ইজ দ্য ফ্রেজ, যার পরে আমি বলেছি বেয়ার ইনফিনিটিভ আসবে, তো লিভ এলো, টু লিভ আমি লিখিনি, উই হ্যাড বেটার লিভ সুন, মানে উই শুড লিভ সুন। ইট ইজ অ্যাজ গুড অ্যাজ উই শুড লিভ সুন। হ্যাড বেটার এটা অনেকটা মিনিং হচ্ছে শুডের মতো। দে হ্যাড বেটার টেক দ্য বক্স উইথ দেম। দেখো, দে হ্যাড বেটার টেক the box with them. Now had better, they should take the box with them. Had better মানে almost should. Had better যখনই থাকবে তারপরে এটা base form of the verb, that is bare infinitive use হবে। They had better take the box with them. They had better taking the box. They had better to take the box. এই সমস্তগুলো হবে না। অর্থাৎ তোমরা যখন এই রুলটা জানবে যে হ্যাড বেটার অ্যান্ড উড রাদার এরপরে বেয়ার ইনফিনিটিভ হয়, তো তখন সমস্ত কারেকশনসগুলো পরীক্ষায় যখন এগুলো আসবে, ইউ উইল বি এবল টু ডু ইট পারফেক্টলি ওয়েল। এবারে আমি এটাকে রাফ করবো বিফোর আই প্রসিড ফার্দার, সো ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। আচ্ছা, কিছু দেখো, কিছু প্রিপোজিশনস আছে, যেমন এক্সেপ্ট, বাট অ্যান্ড দেন, তারপরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। তো আমরা রুলটা এরকম লিখি, বেয়ার ইনফিনিটিভস আফটার prepositions like except, except, except মানে এটা ছাড়া, but আর দেন। ওকে, এই যে তিনটে প্রিপোজিশনস আছে, এক্সেপ্ট, বাট অ্যান্ড দেন, এরপরে সাম প্রিপোজিশনস ক্যান বি followed by a bare infinitives. Examples of such prepositions include except, but and then. Sita did nothing but cry when Rama was exiled. Sita did nothing but cry when Rama was exiled. যখন রামের বনবাস হয়েছিল তখন সীতা কান্না ছাড়া আর কিছুই করতে পারেনি। সীতা ডিড নাথিং বাট ক্রাই। এই যে বাট রয়েছে, এই বাট থাকলে তারপরে বেয়ার ইনফিনিটিভ। আমি এখানে দেখিয়েছি
বাট এক্সেপ্ট আর দেন। একটা এক্সেপ্ট দিয়ে এক্সাম্পল দিয়ে দিই, আই উইল ডু এনিথিং এক্সেপ্ট কুক। আই উইল ডু, আমি সবজি কেটে দেবো কিন্তু রান্না করতে পারবো না। আই উইল ডু এনিথিং এক্সেপ্ট, যেই এক্সেপ্ট এসেছে তারপরে কুক, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর একটা এক্সাম্পল আমি আর দেন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। কেউ এবল টু মানে ভালো কথা বলতে পারে কিন্তু লিখতে পারে না। শি ইজ বেটার এবল টু স্পিক। শি is better able to speak than write. এই দেন এসেছে, ফলে বেয়ার ইনফিনিটিভ এসছে, তারপরে রাইট। শি ইজ বেটার এবল টু স্পিক, সে ভালো কথা বলতে পারে দেন রাইট, লেখার থেকে কথা ভালো বলতে পারে। আর একটা হচ্ছে নাম্বার 6, আফটার হোয়াই। এই হোয়াই এর পরে হোয়াই হোয়েন মেকিং সাজেশন, যখন আমরা একটা সাজেশন বা কোশ্চেন এরকম করি হোয়াই দিয়ে, তখন তারপরে বেয়ার ইনফিনিটিভ হয়। যেমন একটা এক্সাম্পলস দিচ্ছি, হোয়াই ওয়েট, কেন অপেক্ষা করবে, হোয়েন ইউ কুড ডু ইট রাইট নাও, যখন তুমি এটা এক্ষুনি করতে পারবে কেন অপেক্ষা করবে। হোয়াই ওয়েট when you could do it right now, এখনই যদি তুমি করতে পারো তাহলে অপেক্ষা করবে কেন। why wait when you could do it right now, দেখো এই হোয়াইট এসছে তারপরে ওয়েট, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফর্ম। why wait, ওকে। তেমনি why wear a raincoat, কেন একটা রেনকোট পরবে, when it is sunny outside, বাইরে যখন রোদ রয়েছে বৃষ্টি নেই তুমি রেনকোট কেন পরবে। why wear a raincoat, why wear a raincoat when it is sunny, রৌদ্রোজ্জ্বল আউটসাইড, যখন বাইরেটা রৌদ্রোজ্জ্বল রোদ রয়েছে তখন তুমি কেন রেনকোট পরবে। হোয়াই উইয়ার, দেখো হোয়াই আছে তারপরে বেয়ার ইনফিনিটিভ এসছে উইয়ার। এবারে আর একটা কোশ্চেন আমি দেখাই তোমাদের, হোয়াই নট গেট আ নিউ ওয়ান, তোমরা বলো যে কেন একটা নতুন জিনিস আমরা নেব না। হোয়াই নট গেট এ নিউ ওয়ান, নতুন একটা কেন নেব না, হোয়াই আছে এই গেট এসেছে, এটাই হচ্ছে আমাদের বেস ফর্ম অফ দি ভার্ব V1 which is a bare infinitive। তো এই কটা রুল আমি তোমাদের বেয়ার ইনফিনিটিভ সম্বন্ধে দিলাম, এন্ড দিস ইজ এনাফ। বেয়ার ইনফিনিটিভ এত ডিটেল আলোচনা হয়েছে যে তোমাদের আর কোনো ডাউট থাকা উচিত নয়। প্রথমে তোমরা জেনেছো যে বেয়ার ইনফিনিটিভ মানে দ্য টু ইজ অমিটেড, নর্মালি ইনফিনিটিভ টু প্লাস দি V1 ফর্ম অফ দি ভার্ব, যখন টু থাকবে না তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। এবং আমি তোমাদের দেখিয়েছি 1 2 3 4 করে কোথায় কোথায় কোন কোন ভার্বের পরে, যেমন কজেটিভ ভার্ব বা মোডাল ভার্ব বা ভার্বস অফ পারসেপশন, তারপরে কিছু কিছু ফ্রেজ এবং এই ধরনের হোয়াই থাকলে, এবং কিছু এক্সেপ্ট, রাদার, দেন এগুলো থাকলে তারপরে বেয়ার ইনফিনিটিভ হয়। আওয়ার নেক্সট টপিক অফ ডিসকাশন উইল বি আ স্প্লিট ইনফিনিটিভ। সো before I proceed further, I'll wrap this up. You may please take a screenshot. এবারে আমরা স্প্লিট ইনফিনিটিভ সম্বন্ধে ডিসকাস করব। এটা করলে ইনফিনিটিভস আমাদের কমপ্লিট হয়ে যাবে। স্প্লিট ইনফিনিটিভ একটা ভেরি ভেরি সিম্পল কনসেপ্ট, কিন্তু জানাটা খুব জরুরি। ভালো ইংরেজি লেখবার জন্য এগুলো জানতে হয়। স্প্লিট ইনফিনিটিভ বোঝবার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইনফিনিটিভস। ইনফিনিটিভস হচ্ছে একটা বেস ফর্ম অফ দ্য ভার্ব প্রেসিডেড বাই এ টু, তার আগে একটা টু বসে বেস ফর্মের আগে, যেমন টু থিঙ্ক, টু লিভ, টু টক, এগুলো তো ইনফিনিটিভ না।
to think. Okay, this is an infinitive. To leave, ছেড়ে চলে যাওয়া, to talk, এগুলোকে বলে ইনফিনিটিভ। এই টু অ্যাড হয়েছে আমার বেস ফর্ম অফ দ্য ভার্বের আগে। স্প্লিট ইনফিনিটিভ তখন হয় যখন একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ এই টু এবং বেস ফর্ম অফ দ্য ভার্ব এর মাঝখানে আসে। টু এবং বেস ফর্ম অফ দ্য ভার্বের আগে যখন একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ আসে তখন তাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তার আগে আমাদের বুঝতে হবে অ্যাডভার্বটা কী জিনিস। তোমরা ইউ মে নট নো হোয়াট দ্য অ্যাডভার্ব ইজ। দেখো, অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য ভার্ব। ভার্বকে যারা ডেসক্রাইব করে, আমি অ্যাডভার্ব ইন ডিটেল তোমাদের আলাদা করে পড়াবো, বাট ফর নাও ইউ নো, যেমন স্লোলি, কুইকলি, ফুললি, ধরো এগুলো হচ্ছে অ্যাডভার্ব। স্লোলি, যত এলওয়াই দিয়ে ওয়ার্ড শেষ হবে সেগুলো সমস্ত অ্যাডভার্ব। কুইকলি, সাডেনলি, SUDDENLY, কুইকলি, স্লোলি, সাডেনলি, কেয়ারফুলি, ওকে, সফটলি, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো অ্যাডভার্ব। এগুলো যখন টু এবং বেস ফর্ম অফ দ্য ভার্বের মাঝখানে আসে তখন তাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভস। এমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। টু টু থিঙ্ক আছে, এখানে আমি কি করলাম, টু থিঙ্ক, এর মাঝখানে এলো কেয়ারফুলি, টু কেয়ারফুলি থিঙ্ক। সো দিস ইজ আ স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট কি হলো না, মধ্যে একটি অ্যাডভার্ব এলো, টু আর থিঙ্কের মাঝখানে একটি অ্যাডভার্ব কেয়ারফুলি এসেছে, তো এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। যেমন টু লিভ, এবার লিভটা আমি এখানে লিখছি LEAV। যেই আমি লিখব টু সুইফটলি, দ্রুততার সাথে, টু সুইফটলি লিভ, দিস ইজ আ স্প্লিট ইনফিনিটিভ, কারণ টু আর লিভ এটা স্প্লিট হয়েছে বাই দিস অ্যাডভার্ব সুইফটলি। ওকে, টু টক, এবার টু টক, এই টু টকের মাঝখানে আমি লিখলাম টু সফটলি টক, এই অ্যাডভার্বটা এখানে জুড়েছে, যার জন্য এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। ক্লিয়ার হয়েছে? স্প্লিট ইনফিনিটিভ বলা হয় যখন টু এবং বেস ফর্ম অফ দ্য ভার্বের মাঝখানে একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ক্লজ আসে, তখন তাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এক্সাম্পল আমি দিলাম, সেন্টেন্সে এগুলো দেখতে এরকম লাগবে। I instructed him to carefully review the bill. I instructed him, আমি তাকে নির্দেশ দিয়েছিলাম, টু কেয়ারফুলি, দেখো টু কেয়ারফুলি রিভিউ, REVIEW, টু রিভিউটা হতো টু ইনফিনিটিভ, মাঝখানে কেয়ারফুলি দিয়ে এইটা হয়ে গেল আমার স্প্লিট ইনফিনিটিভ। টু কেয়ারফুলি রিভিউ দি বিল, বিলটা কেয়ারফুলি রিভিউ করবার জন্য বা পর্যালোচনা করবার জন্য আমি তাকে আদেশ দিয়েছিলাম বা নির্দেশ দিয়েছিলাম। আই ইনস্ট্রাক্টেড হিম টু রিভিউ, মাঝখানে কেয়ারফুলি এসেছে, সো দ্যাট ইজ স্প্লিট ইনফিনিটিভ। আমি দু তিনটে এক্সাম্পল দিয়ে এটাকে ক্লোজ করব। দিস ইজ ভেরি ইজি কনসেপ্ট। ওই কিন্তু 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 তোমরা খেয়াল করবে যে এইখানে এটা বসালে এর অর্থবোধক হচ্ছে কিনা। অর্থবোধক না হলে হতে পারে এই অ্যাডভার্বটা আগে পরে এদিক ওদিক হতে পারে, বাট যখনই স্প্লিট ইনফিনিটিভ করবে তখন দেখবে ওয়েদার ইট ইজ মিনিংফুল। উই আস্কড হিম টু কশাসলি পুট দ্য ফিল্টার ইন দ্য অ্যাকোয়ারিয়াম। উই আস্কড হিম, আমরা তাকে বললাম, টু কশাসলি, CAUTIOUSLY, cautiously put the filter in the aquarium. অ্যাকোরিয়াম, মাছের যে অ্যাকোরিয়াম আছে ওর মধ্যে ফিল্টার রাখার কথা আমরা তাকে বললাম। উই আস্কড হিম, আমরা তাকে বললাম,
টু কশাসলি পুট, সাবধানের সাথে ওটাকে বসাও, কোনটাকে না ফিল্টারটাকে, ইন দ্য অ্যাকোয়ারিয়াম। আমরা তাকে সতর্কতার সাথে বা সাবধানের সাথে অ্যাকোয়ারিয়ামে ফিল্টারটা রাখতে বলেছিলাম। তো এখানে টু পুট তার মাঝে কশাসলি সতর্কতার সাথে বা সাবধানে রাখতে আমরা বলেছিলাম। তো দ্যাট ইজ এই যে টু কশাসলি পুট, এটুকু হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, I would like you to nicely tell us about yourself. I would like you to nicely tell us about yourself. আমি একটা ইন্টারভিউ নিতে বসেছি, সেইখানে একটা ছেলে বসে আছে। তো তাকে আমি বললাম, আমি চাই আপনি নিজের সম্পর্কে সুন্দরভাবে আমাদের জানান। আই উড লাইক ইউ টু নাইসলি টেল, দেখো টু নাইসলি টেল, দেখো টু টেল এটা হয়ে যেত আমাদের টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ, মাঝখানে নাইসলি দিয়েছি এই অ্যাডভার্বটা, যার জন্য এটা হয়ে গেছে স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ হোয়াট উই ক্যান কনক্লুড, আমরা এর থেকে কি কনক্লুড করতে পারি? স্প্লিট ইনফিনিটিভ মানে কি বলতো? স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু, দেখো প্রথমে টু আসছে তাই না, টু আর বেস ফর্ম অফ দ্য ভার্ব হয় লাস্টে V1 আর মাঝখানে অ্যাডভার্ব। ওকে, টু প্লাস অ্যাডভার্ব প্লাস V1 বা রুট ভার্ব, এটাকে রুট ভার্বও বলা হয় বা বেস ফর্মও বলা হয়, ঠিক আছে। তো টু প্লাস অ্যাডভার্ব ADVERB প্লাস অ্যাডভার্ব প্লাস V1, দ্যাট ইজ দ্য রুট ভার্ব, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ স্প্লিট ইনফিনিটিভ। তো ইন ডিটেল তোমাদের ইনফিনিটিভের ক্লাস এখানে শেষ হলো। আজকে বেয়ার ইনফিনিটিভ এবং স্প্লিট ইনফিনিটিভ আমি কভার করেছি তোমাদের। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো। যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট লিখবে যেখানে তোমরা বুঝতে পেরেছো বা পারোনি বা তোমাদের কোনো অবজারভেশনস আছে, সেটা লিখলে আমি আমার ক্লাসকে আরও অনেক ইমপ্রুভ করতে পারবো। তোমাদের সেটা হয়তো অনেক কাজে আসবে, অনেক উপকার হবে। আর তোমরা অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলে থাকি, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু অল আদার স্টুডেন্টস যাদের ইন ডিটেল গ্রামার জানবার প্রয়োজন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম। থ্যাংক ইউ once again.